আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের পর্বে পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা মেঘেদের খেলা আর হঠাৎ করে নেমে আসা বৃষ্টিতে ভিজে যাওয়ার এক আনন্দ রয়েছে, যেটা হয়তো এখানে না এলে বোঝাই যেত না। বাগানের সবুজ গালিচায় আপন মনে হেঁটে চলা আর কানের কাছে পাহাড়ি নদীর শব্দ এক নিমেষেই যেন শহরের জীবনের সব ক্লান্তি ধুয়ে দেয়। ভাবুন তো, এমন একটা হোমস্টে যার চারিদিক ঘিরে রয়েছে শুধুই চা বাগান। সকালের ঘুম ভাঙছে অচেনা পাখির ডাকে, আর জানালা খুললেই চোখের সামনে ঝলমল করছে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইবারের গন্তব্য উত্তরবঙ্গের দুটো অফবিট রত্ন তিনচুলে এবং শিটং। তাই তো এইবারের জার্নিটা একটু স্পেশাল। আজকের এই একটা ভিডিওতেই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দুটো জায়গার সাইট সিইংয়ের মেঘ রোদ্দুরের লুকোচুরি, বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, চা বাগানের মধ্যে হোমস্টে আর কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা। সবকিছু নিয়ে তৈরি আজকের এই মেগা এপিসোড। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দার্জিলিংয়ের অফবিট তিনচুলে এবং শিটং। আজকের এই জার্নি শুরু হয়েছিল এই মে মাসের প্রথম সপ্তাহে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে। প্ল্যাটফর্মের নাম্বার ছিল 14। স্লিপার ক্লাসে আমার টিকিট মূল্য পড়েছিল মাত্র 340 টাকা। নর্থ বেঙ্গলের জন্য দুটোই ট্রেন রয়েছে মাত্র একদম বেস্ট। প্রথমত রাত্রি 10:15 ছেড়ে যাওয়া দার্জিলিং মেল, যেটা পরদিন সকাল 8টায় পৌঁছয় এনজেপি রেলওয়ে স্টেশনে। অপরদিকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা সকালের এই একই টাইমে পৌঁছে দেয় শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি পৌঁছে সবথেকে বড় প্রশ্ন, এই জায়গা থেকে তিনচুলে এবং শিটং ভ্রমণের জন্য গাড়ি কিভাবে বুক করবেন। শিলিগুড়ি থেকে অফবিট দার্জিলিংয়ের তিনচুলে শিটং জার্নি দুইভাবে করা যায়। প্রথমত 2 রাত 3 দিনের জন্য নিজের একটা গাড়ি রিজার্ভ করে এবং হোমস্টে বুক করে ভ্রমণ করা, এবং অপরদিকে শিলিগুড়ি থেকে প্যাকেজ নিয়ে ভ্রমণ করা। আজকের এই জায়গাগুলো ভ্রমণ করার জন্য সবথেকে সুবিধাজনক প্যাকেজে ঘোরা, কারণ এটা পার্সোনালভাবে আলাদা করে হোটেল গাড়ি নেওয়ার থেকে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। আজকের জার্নিটা সরাসরি যারা শিলিগুড়ি কিংবা এনজেপি পৌঁছে শুরু করবেন, তাদের প্রথমে দার্জিলিং মোড়, সুকনা ফরেস্ট, রোহিণী হিলকার রোড ধরে কার্শিয়াং হয়ে পৌঁছতে হবে আগে শিটংয়ে এবং তারপর তিনচুলে। কিন্তু আবার যদি কেউ দার্জিলিং ঘুরে বাড়ি ফেরার পথে এই জায়গাগুলো ঘুরে এবং রাত্রি কাটাতে চান, তাহলে আপনাদের দার্জিলিংয়ের সাইড থেকে প্রথমে ভিজিট করতে হবে তিনচুলে এবং তারপর শিটং, ঠিক যেমনটা এই পর্বে আমিও করেছি। কিন্তু এই ভ্রমণে ঘোরার জায়গা এবং বাসস্থান একই থাকবে। সেটা আপনারা আগে শিটং তারপর তিনচুলে ঘুরুন, কিংবা আগে তিনচুলে তারপর শিটংই হোক না কেন। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন আমি যে জায়গায় আছি এইটা হচ্ছে যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার হিলকার রোড। আজকে কোন জায়গাতে যাচ্ছি সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন। আজকে এই যে আমরা ট্যুরটা করছি, এই ট্যুরের সময়সীমা হচ্ছে 2 রাত্রি 3 দিন। আজকের জার্নিটা আমি শুরু করছি দার্জিলিংয়ের সাইড থেকেই, কারণ এর আগের পর্বে আপনারা দেখেছেন আমি 2 রাত্রি 3 দিনের জন্য দার্জিলিং এসেছিলাম। তো সেই ট্যুরটা কমপ্লিট করে এখন আমি চলে যাচ্ছি সোজা একদম শিটং এবং তিনচুলের মতো দার্জিলিংয়ের অফবিট বেস্ট লোকেশনে, যেখানে রয়েছে অজস্র সাইট সিন। আর দার্জিলিংয়ের এই যে হিলকার রোড আছে, এই জায়গা থেকে আপনাদেরকে যদি তিনচুলে যেতে হয়, তাহলে যে জোরবাংলো বলে জায়গাটা আছে, জোরবাংলো থেকে বাম দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একদম তিনচুলের দিকে। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে আলাদা করে শিটং কিংবা আলাদা করে তিনচুলের ভিডিও, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন একসাথে দুটো জায়গা, তার সাথে সমস্ত সাইট সিন। মানে এই ভিডিও দেখার পর আপনাদের মনের মধ্যে সমস্ত ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে যে দার্জিলিংয়ের মধ্যে সবথেকে বেস্ট লোকেশন কোনটা হবে, এই দুটোর মধ্যে কোনটা যাওয়া ঠিক হবে। যেহেতু আমি নতুন আসছি প্রথমবার, সেই জন্য জায়গাটা আমার কাছে একদম নতুন। তো যে জিনিসগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো সেটা পুরোপুরি নিতান্তই একদম আমার মতো, একদম নতুন করে। এই রাস্তাতেই বাম দিক থেকে যাওয়া যায় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং পাহাড়ি গ্রাম দাওয়াই পানি। কিন্তু আমার উদ্দেশ্য এখন আগে লামাহাটা এবং তারপর আরও অনেকগুলো জায়গা ঘুরতে ঘুরতে একদম তিনচুলে। এই জায়গার নাম 6 মাইল বাজার। পাহাড়ের কোলে সুন্দর একটা ছোট্ট মার্কেট। এই জায়গা পার করলে রাস্তাটা ভীষণ সুন্দর।
পাহাড়ি আঁকাবাঁকা বৃষ্টি ভেজা রাস্তা এবং বাম পাশ দিয়ে নিচে নেমে যাওয়া পাহাড়ের গিরিখাত। এছাড়াও মন কাড়বে পাহাড়ের ঢালে চায়ের বাগান এবং একই সাথে পাইন গাছের উপস্থিতি। এই সুন্দর ছবিগুলো পার করে যখন পাইন গাছ ঘন হয়ে আসবে এবং সুন্দর সুন্দর বাড়িঘরগুলো নজরে আসতে শুরু করবে, তখনই বুঝে নিতে হবে এখন আমরা অনেকটাই লামাহাটার নিকটে। এখন আমি চলে আসলাম দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে লামাহাটা বলে একটা সুন্দর গ্রাম্য জায়গাতে। এখানে পাশে রয়েছে একটা পার্ক, যে পার্কের নাম হচ্ছে লামাহাটা পার্ক। দুর্দান্ত একটা পাইনের ফরেস্ট দেখতে পাচ্ছি এই জায়গাতে। আর পাশে এখানে টিকিটের কাউন্টার রয়েছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। পাশে রয়েছে টিকিটের কাউন্টার, যেখান থেকে টিকিট কাটতে হয়। এই টিকিট কাউন্টারের টাইমিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত এই কাউন্টার কিন্তু খোলা থাকে, পার্ক খোলা থাকে। আর এই জায়গাতে এন্ট্রি টিকিটের চার্জ 20 টাকা করে নিচ্ছে পার পার্সন। আর এখানে জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে আশেপাশে লাইন ধরে প্রচুর এখানে খাবারের দোকান রয়েছে। এগুলো সব হচ্ছে চা, কফি, মোমো এইসবের স্টল। সত্যি কথা বলছি, এর আগে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক পার্কে গেছি, কিন্তু পাহাড়ের কোলে এইরকম ইকো পার্ক যে এত সুন্দর হয় এই জিনিসটা আমি ভাবতেই পারিনি যে লামাহাটা এত সুন্দর জায়গা। লামাহাটা ভিডিও দেখেছি আমি এর আগে, কিন্তু ইকো পার্কটা যে এত সুন্দর এখানে, এই জায়গার যে মেন আকর্ষণ সেটা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে। উফ, দেখেছেন তো? এই জায়গাটা বিশেষ করে ফেমাস এইরকম পাহাড়ের থাকে থাকে সাজানো এরকম পাইন ফরেস্টের জন্য, আর তার সাথে এখানে বিভিন্ন রকম সব পাহাড়ি ফুলের সমাহারের জন্য। এখানে এত পরিমাণে পাহাড়ি ফুল দেখতে পাবেন, এক একটা ভালো গার্ডেনের মধ্যেও এত সুন্দর করে কিন্তু সাজানো থাকে না। একেই বলে নিয়তি। কথায় আছে শীতে কাঁথা এবং বর্ষায় ছাতা, কিন্তু এই গরমের সময়েও এই যে ছাতা যখন তখন লাগে পাহাড়ে এলে, সেই জিনিসটাই মাথা থেকে একেবারেই উড়ে গেছে। তাই তো লামাহাটাকে আমরা বিদায় না দিয়ে লামাহাটাই আমাদের বিদায় করলো বৃষ্টির মধ্যে দৌড় করিয়ে। কিছুক্ষণ পর এই বৃষ্টির মধ্যেই রওনা দিল আমাদের গাড়ি পরবর্তী গন্তব্যের দিকে। এই পাহাড় বড়ই আজীব জায়গা, বিশেষ করে যখন দেখতে পাবেন এই পাহাড় থেকে দূরের পাহাড়ে মুষলধারায় বৃষ্টি ও মেঘেদের লুটোপুটি দেখা যাচ্ছে, আবার কখনো কুয়াশা এবং আলোর ছন্দ। আর এই ছন্দটাই সারা বছরই কম বেশি থেকে থাকে দার্জিলিং জুড়ে। তাই তো দার্জিলিং ঘুরতে আসার কোনো সময় হয় না, বরং নিজেদেরই সময় করে নিতে হয়। সারা দিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর কাল থেকে এত ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পুরো দার্জিলিং জুড়ে। সেটা কালকে কি ফেস করব সেই জিনিসটা জানি না, তবে বাড়ি থেকে আসার আগে এই জিনিসটা আমি কিন্তু চেক করে আসিনি। মাঝে মাঝে এত পরিমাণে অন্ধকার নেমে আসছে, মেঘ এত ঘন হয়ে আসছে, চারিপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ঘুটঘুটে পুরো অন্ধকার। আবার কখন একটু ফাঁকা হচ্ছে, আবার অন্ধকার, কখন রোদ্দুর থাকবে, কখন বৃষ্টি আসবে, কখন কি হবে কেউ জানে না। এই এসে মেঘ পুরো ঢেকে দেবে পুরো পাহাড়গুলোকে, পুরো রাস্তাগুলোকে, আবার ক্লিন ওয়েদার চলে আসবে। এখান থেকে দৃশ্যটা দেখুন কত সুন্দর। ওই যে দূরে দেখছেন পাহাড়টা, ওই দিকের পাহাড় থেকে আমরা আসছি, ওইদিকে এখন বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে। এখন জাস্ট অল্প একটু বৃষ্টিটা কমেছে এখানে। আর এই জায়গা থেকে দেখুন নিচে থেকে একটা নদী চলে গেছে দেখা যাচ্ছে, দুর্দান্ত একটা ভিউ। যতই তিনচুলের দিকে এগিয়ে যাচ্ছি ততই বৃষ্টিপাত ধীরে ধীরে বন্ধ হতে থাকছে। এখন শুধু রয়েছে গাড়ির উইন্ডস্ক্রিনে হালকা কয়েকটা ছিটে ফোটা মাত্র। এখন আমরা প্রবেশ করেছি এই দার্জিলিং ডিস্ট্রিক্টের সুন্দর একটা ছোট্ট গ্রাম পেশোকে। পেশোকের নাম আপনারা হয়তো এর আগে অনেকবারই শুনেছেন। খুবই সুন্দর একটা পাহাড়ি দুর্দান্ত ভিউ রয়েছে এই গ্রামে। এখান থেকে দেখার মতো রয়েছে দুইটি আকর্ষণীয় জিনিস, একটা হচ্ছে চায়ের বাগান এবং দ্বিতীয়ত সুন্দর একটা ফরেস্টের রাস্তা পার করে ত্রিবেণী ভিউ পয়েন্ট বলে একটা জায়গা রয়েছে। এখন আমরা এসে পৌঁছালাম, এটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। আর এই জায়গাতে আসার পরে না কানটা হঠাৎ করে কেমন যেন একটা বন্ধ ভারী টাইপের করতে শুরু করেছে। সামনে এই যে জায়গাটা দেখছেন এটাই হলো সেই জায়গা, লেখা রয়েছে আই লাভ ভিউ পয়েন্ট, কিন্তু এই জায়গাতে ত্রিবেণীর নাম কিন্তু নেওয়া নেই। এখানে দেওয়া রয়েছে পেশোক টি গার্ডেন আই লাভ ভিউ পয়েন্ট। এখান দিয়ে কয়েকটা ধাপ সিঁড়ি ওপর দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট বলা হয়, যেটা হচ্ছে পেশোকের টি গার্ডেনের পাশে হচ্ছে অবস্থিত। উফ, দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। এই যে নীল যে নদীটা দেখতে পাচ্ছেন, যেটা নীল জলধারা, এইটা হচ্ছে তিস্তা, আর যেটা ঘোলাটে এটা হচ্ছে রঙ্গিত নদী। এই দুই নদীর মিলনস্থল এই জায়গা। আর এখানে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাহাড় কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এইটা পড়ছে সিকিম, বাম দিকের এই পাহাড়টা, এদিকের পাহাড়টা হচ্ছে কালিম্পং, আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে পড়ছে।
এখানে আশেপাশে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ অনেকগুলো পাহাড়ি স্টল, যেখানে চা, মোমো, নুডলসের মতো বিভিন্ন রকম পাহাড়ি খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে একদম নর্মাল প্রাইসে। এখানে নিচের তিস্তা নদীতে চাইলে রিভার রাফটিং করার সুবিধাও রয়েছে, কিন্তু ওটা বাজেটের বাইরে এবং অনেকটাই সময় সাপেক্ষ। এখানে একটা জিনিস থেকে সাবধানে থাকতে হয়, সেইটা হলো শ্রীরামের আসল ভক্তদের। যাই হোক, এইবারে আমরা রওনা দিলাম পেশোকের বিখ্যাত চা বাগানের দিকে। কিছুটা একই রাস্তা দিয়ে ব্যাকে আসার পর একদম রোড সাইডে রয়েছে এই চায়ের বাগানের অবস্থান। এখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু হোটেল এবং এখান থেকে চা কিনে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু দোকানেরও বন্দোবস্ত রয়েছে একদম চা বাগানের মধ্যে। এই চা বাগানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে চাইলে আপনারা 50 টাকা দিয়ে দার্জিলিংয়ের পাহাড়ি পোশাক পরে ছবিও তুলতে পারবেন এবং তার সাথে অর্গানিক চা টেস্ট করতে পারবেন। এই জায়গাতে ঘোরার জন্য সবথেকে আদর্শ সময় দুর্গাপুজোর সময় থেকে পুরো শীতের সময়, তাছাড়া সামনের বর্ষাকালে। পেশোকের টি গার্ডেন থেকে আমাদের হোমস্টের দূরত্ব খুব জোর করে হলে 20 মিনিটের মতো এবং রাস্তার ভিউ দুর্দান্ত লেভেলের। এখানে রয়েছে শুধুমাত্র চোখ জোড়ানো চায়ের বাগানের ওপর চায়ের বাগান। ফাইনালি এখন পৌঁছে গেলাম তিনচুলে আমাদের হোমস্টেতে। এই জায়গাটা এতটা পরিমাণে সুন্দর, একদম চা বাগানের মধ্যেই আমাদের হোমস্টে। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর লাগছে না। এখন যেহেতু হালকা হালকা দেখা যাচ্ছে, মেঘে ঢেকে রয়েছে, ওয়েদার যদি ক্লিন থাকে না তাহলে এই জায়গা থেকে বিভৎস সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যে জিনিসটা দার্জিলিং থেকে আমরা দেখে থাকি তার থেকেও ভালো ভিউ কিন্তু এই জায়গায় পাওয়া যায়। এখানে যেই দিকেই তাকাবেন এইরকম চায়ের বাগান রয়েছে। আর এই যে হোমস্টে দেখছেন, এই হোমস্টেতে আজকে আমরা রাত্রিবাস করব। এখানে পাশে একটা দোকানে রয়েছে, আর তার সাথে দেখুন এখানে একটা রাস্তায় এঁকে বেঁকে উপরের দিকে চলে গেছে। সত্যি কথা বলছি, জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে হোমস্টেটা আছে না, এই হোমস্টের নাম কি জানেন? প্যারাডাইস পিক, মানে তিনচুলের একদম পিক পয়েন্টে এই হোমস্টের অবস্থান। সিঁড়ি দিয়ে দোতলাতে আসার পর এখানেই রয়েছে আমাদের সেই সুন্দর রুমখানা। রুমের ব্যালকনি থেকে দেখছেন কত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। সামনেই হাতছানি দিচ্ছে চায়ের সবুজ বাগান, তার সাথে দূরে পাহাড়ের শ্রেণী। এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায়, যেহেতু এখন প্রচুর মেঘলা সেই জন্য এখন দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের রুম। রুমের সামনের ব্যালকনিটা দেখুন কত সুন্দর। এখানে বসার জন্য খুব সুন্দর একটা দেখুন ডাইনিংয়ের ব্যবস্থা করেছে একটা। এই হচ্ছে আমাদের রুমখানা। চারিদিকের ওয়ালটা দেখছেন কত সুন্দর পরিষ্কার। আর এই দিকের প্রিন্টটা কিন্তু একদমই ডিসেন্ট। এখানে রয়েছে একটা বেড, এখানে রয়েছে একটা বেড, এখানেও থাকতে পারবে দুজন এবং এখানেও থাকতে পারবে দুজন। এই রুমের সবথেকে মেইন আকর্ষণ অ্যাটাচ পরিষ্কার একটা বিশাল বড় জানালা, যেখান থেকে পর্দা সরালে একদম চোখের সামনে হাতছানি দেবে কাঞ্চনজঙ্ঘা। এখানে রয়েছে সুন্দর একখানা ড্রেসিং টেবিল, তার সাথে এখানে নিচে ড্রয়ার রয়েছে। এখানে সুন্দর এরকম কার্পেট দেওয়া আছে নিচে, মেঝেটা কিছুটা এই ধরনের টাইল দেওয়া। এখানে একটা টেবিল, দুটো এরকম বেতে মোড়া মানে চেয়ার রাখা আছে এরকম। বিছানার মধ্যে এইরকম পরিষ্কার সাদা সাদা চাদর, তার সাথে বেশ ভালো কোয়ালিটির এইরকম ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে। চার্জিংয়ের জন্য একাধিক পয়েন্ট আছে, এখানেও রয়েছে, তার সাথে এখানেও রয়েছে একটা গেটের পাশে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন। অ্যাটাচ বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে গিজার রয়েছে, কিন্তু এটা বললো আমাদের এটা সোলার গিজার। এখানে কোমরটা দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড শাওয়ার ইত্যাদি সব কিছুই রয়েছে। কিন্তু আমার সবথেকে যেটা আকর্ষণীয় লাগছে সেটা রুমের বাইরে থেকে এই জায়গা থেকে পাহাড়ের পুরো দৃশ্যটা। উফ, এখন ঘড়ি কাটাতে বেজে গেছে বিকেল 4টে। এত মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে না যে সোজা একদম ডাইনিংয়ে চলে আসছি। এখানে দুপুরের লাঞ্চে কী কী খাবার আমাদেরকে দিয়েছে দেখুন। ভাত, এখানে বরবটি ভাজা, এখানে রয়েছে একটা লাল লাল চাটনি, এখানে রয়েছে বাঁধাকপির কিছু একটা ভাজা কিংবা কিছু একটা করেছে, এখানে রয়েছে এক বাটি এরকম লাল লাল করে কষা চিকেন, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে স্যালাডে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা ইত্যাদি। আপনারা যখন অফবিট হোমস্টে সাইডে যখন ঘুরতে আসবেন না, তখন দেখবেন কিছু এরকম না একটু আনকমন জিনিস থাকে, যেগুলোকে আমরা দেখে হয়তো ভাববো যে এখানে আসছি এইসব খাবারগুলো দেওয়া হচ্ছে, কিন্তু এইসব খাবারগুলোর স্বাদ যদি নিতে হয় তাহলে আসতে হবে এরকম অফবিট জায়গাতে। আর পাহাড়ের খাবার দাবার সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়, কারণ এর আগে আমি অনেক হোমস্টেতে গেছি। তো চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ফ্রেশ হয়ে এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে যেটাকে তিনচুলে পয়েন্ট বলা হয়, মানে তিনচুলের ভিউ পয়েন্ট, সেটা দেখবো। এখন আমরা চলে আসলাম মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে তিনচুলের ভিউ পয়েন্টে। এইটা হচ্ছে তিনচুলের টপ পয়েন্ট।
আসলে এখানে আমাদেরকে বলেছিল যে একটু আগে এখানে আসতে, মানে কম করে যদি 30 মিনিট আগে যদি চলে আসতাম না, তাহলে এখান থেকে সুন্দর ভিউটা দেখতে পেতাম। দেখুন এই দিকটাতে হচ্ছে চীন, এই দিকে দেখবেন একটা পাহাড়ের একটা শ্রেণী রয়েছে যেগুলো একদম বরফের চাদর ঢেকে রয়েছে লাইন ধরে একদম। এদিকটা হচ্ছে নাথুলা সাইড, মানে এর আগে যখন আমরা সিকিম ট্রিপ করেছিলাম নর্থ সিকিম, তখন ওখানে এই নাথুলা, তারপরে 0 পয়েন্ট রয়েছে, ওই জায়গাতে আমরা গিয়েছিলাম। মানে ভাবতেই পারছি না যে এই জায়গাতে এসে ওই জায়গা সেই পুরনো স্মৃতিটা আবার হচ্ছে মনে করিয়ে দেবে। আর এই দিকটায় যদি লক্ষ্য করা যায়, এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘার সেই স্লিপিং বুদ্ধাটা, কিন্তু এই দিকটা এখন পুরো মেঘে ঢেকে রয়েছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে 0 পয়েন্ট এবং যে নাথুলাটা আছে সেটা কিন্তু পরিষ্কার এখনও দেখা যাচ্ছে। এটা একটা ভিউ পয়েন্টের সাথে সাথে একটা সুন্দর সানসেট পয়েন্ট। চুপচাপ টাইম ল্যাপস বসিয়ে গল্পগুজবে কোন দিক থেকে অন্ধকার নেমে গেছে বুঝতেই পারিনি। মোবাইল ফোনের টর্চ হাতে এই পাহাড়ের অন্ধকার রাস্তা দিয়ে যখন হোমস্টেতে ফিরলাম, তখন সন্ধ্যের চা এবং স্ন্যাক্সের সময়। গরম গরম লাল চায়ের সাথে গরম গরম পেঁয়াজের পকোড়া। সন্ধ্যেটা দিব্যি কাটলো। রাত বাড়ার সাথে চারিদিকের পরিবেশ এখানে স্তব্ধ হতে বেশি সময় লাগে না। এর আগে আমি জঙ্গলে ঝিঝি পোকার ডাক শুনেছি, কিন্তু এইবার প্রথম চা বাগানের মধ্যে থেকে ঝিঝি পোকার ডাক উপলব্ধ করলাম। আর তার সাথে হোমস্টের মহারাজের দর্শন একদম আমাদের দোরগোড়ায়। কাজেই এই রাতের জন্য দারোয়ানের প্রয়োজন যে নেই সেটা বলাই ভালো। রাতের ডিনারটা আমাদের দেওয়া হয়েছিল রুমেরই মধ্যে, যেখানে আমাদের মেনুতে ছিল রুটির সাথে ডিম কারি, আলু ফ্রাই এবং সালাড। আর খাবারের স্বাদ যদি বলি তাহলে একদম টপ নচ। তিনচুলো থেকে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 8টা। এখনের সময় আমাদের রুমের ভেতর থেকে এত সুন্দর চারিদিকে পরিবেশটা না একদম নতুন রূপে ধরা দিচ্ছে আমাদের। আজকে সকালে আমাদের ঘুমটা ভেঙেছিল আমাদের এই হোমস্টের অনারের ডাকে। তার একটাই কারণ, দেখতে পাচ্ছেন আমাদের একদম ব্যালকনি থেকে এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা দেখা যায়। এখন একটু মেঘে ঢেকেছে, কিন্তু সকালের সময় যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিচ্ছিল না চোখের সামনে। মানে সেম জিনিসটা আমরা দার্জিলিংয়ের টাইগার হিল থেকে আমরা যে দেখি না, সেই সকালের সূর্যের যে লাল আলোটা একদম কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের ডগাতে পড়ে, সেই যে লাল যে একটা আভা রয়েছে, সে একটা সুন্দর একটা মুহূর্ত রয়েছে, সেই জিনিসটা এই জায়গা থেকে পুরো পরিষ্কার দেখা যায়, একদম পুরো ন্যাচারাল ভিউ একটা। আবার সেটাও চা বাগানের একদম মধ্যে দিয়ে। দার্জিলিংয়ে কী হয়, ওখানে দেখবেন চারিদিকে না এত ইলেকট্রিকের তার টার সব বেছানো থাকে, যার জন্য ভালো ভিউ দেখতে হলে আমাদেরকে সেই টাইগার হিলে যেতে হয়, আর তা না হলে দার্জিলিংয়ে একটা টি পয়েন্ট আছে সেখানে যেতে হয়। আর আজকে সকালটা শুরু হচ্ছে 1 কাপ গরম লাল চা দিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এইবার আমাদেরকে তিনচুলে ছাড়তে হবে। প্রচণ্ড মায়া জড়িয়ে গিয়েছিলাম এই একটা দিন, আবার দেখা হবে। পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাগপত্র নিয়ে চেক আউট করলাম। এই জায়গা থেকে এইবার আমরা বিভিন্ন জায়গাতে সাইট সিন করতে করতে আমরা চলে যাব একদম কমলালেবুর দেশ শিটংয়ের উদ্দেশ্যে। শিটংয়ে যাওয়ার আগে প্রচুর সাইট সিন রয়েছে, যেগুলো কভার করে আমাদের পৌঁছতে শিটংয়ে মোটামুটি ওই দুপুর পার করে যাবে। তারপর সেখানে গিয়ে রয়েছে আরও বেশ কিছু দেখার জায়গা, তারপর শেষের দিনে রয়েছে আরও অনেক জায়গা, মানে এখনও অনেক কিছুই বাকি। সকালের ব্রেকফাস্টে আমরা কেউ নিয়েছিলাম পুরি ঘুগনি, আবার কেউ নিয়েছিলাম রুটি ঘুগনি, এবং তার সাথে ছিল একটা করে ডিমের অমলেট। কাল থেকে একজনের সাথে আপনাদের তো আলাপি করানো হয়নি, সেইটা হলো আমাদের গাড়ির ড্রাইভার আশিস ভাই, যিনি একজন পাহাড়ি মানুষ এবং মেজাজটা সবসময় ফুরফুরে এবং ফ্রেন্ডলি। এখন আমরা তিনচুলে ছেড়ে কালকের সেই পেশকের টি গার্ডেন এবং ত্রিবেণী ভিউ পয়েন্টের রাস্তা এবং ফরেস্ট পার করে একদম পাহাড়ের নিচে নামতে চলেছি। মানে এক কথায় গাড়ির চাকা এখন ঘুরছে পাহাড়ের টপ থেকে একদম সমতলের উদ্দেশ্যে। অল্প কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখা মিলল তিস্তা নদী এবং তিস্তা বাজারের সেই তিস্তা ব্রিজ, যেই ব্রিজের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় প্রতিবার শিলিগুড়ি থেকে কালিম্পং কিংবা সিকিম যাওয়ার পথে। এই তিস্তা ব্রিজ পার হয়ে বাম দিকে গেলেই সিকিম এবং কালিম্পংয়ের রাস্তা ভাগ হয়ে যায়। এখন আমরা বেশ কিছুক্ষণ এই রোড বরাবর বাম পাশের খরস্রোতা তিস্তা নদীর সাথে চলতে থাকবো একদম সোজা রামবি বাজার পর্যন্ত। তিনচুলা থেকে 45-50 মিনিটের ব্যবধানে যখন আপনারা
তিস্তা বাজারের সামনে এসে পড়বেন না, ওরপর থেকে শুরু হয় বীভৎস পরিমাণে গরম, মানে সেই ঠান্ডার জায়গা থেকে একদম সরাসরি চলে আসছে গরমের জায়গায়। আর এই হুট করে পাহাড় থেকে যখন নিচে যখন নেমে আসা হয় না, কিংবা যখন ওপরে যখন যাওয়া হয় না, মানে যেই সব জায়গাগুলো বেশিরভাগ হচ্ছে খাড়া রাস্তা, সেই সব জায়গাতে দেখবেন একটা সমস্যা হয় শরীরে, সেইটা হচ্ছে যে কান বন্ধ হয়ে যাওয়া, মাথা ভারী করা, এগুলো হচ্ছে কমন জিনিস। মানে আপনারা যত ঠান্ডার জায়গাতে যান না কেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি হুট করে একদম নিচে থেকে উপরে যদি চড়াই করতে শুরু করেন তাহলে কান বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আছে। এই জিনিসটা কাল থেকে আমাদের সাথে দুবার হয়েছে। তো কালকে একবার বলেছিলাম, তারপর আবার যখন আজকে নিচে নেমে আসলাম তখন হচ্ছে আবার হলো। এখন যে কথাগুলো বলছি না, মনে হচ্ছে মাথার মধ্যে আওয়াজগুলো ঘোরাফেরা করছে। আর এই যে হাইওয়েটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10, এটা হচ্ছে সেবক রোড ধরে যাচ্ছি আমরা। আর সেবক ব্রিজের সামনাসামনি আসা মানে বুঝতেই পারছেন কি বিভৎস পরিমাণে গরম। তবে এই কষ্ট বেশিক্ষণ আমাদেরকে ঝেলতে হবে না, কারণ এরপরে যে শিটংয়ে আমরা যাচ্ছি, শিটংয়েও রয়েছে বেশ ভালো পরিমাণে ঠান্ডা, কিন্তু এখন একটু গরম লাগছে। এই রোড ধরে যাওয়াকালীন দেখবেন একটা লম্বা ফরেস্ট রয়েছে, যেখানে শাল গাছ, সেগুন গাছের জঙ্গল আছে, তার সাথে ঝিঝি পোকার ডাক, মানে মাঝে মধ্যে কান পাতা যায় না। আর তার সাথে মাঝে মাঝে কিন্তু ধুলোও খেতে হয়। তবে এখন বর্তমানে রাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে, কারণ আগে যখন আমরা আসতাম বাস জার্নি করে কিংবা এরকম হচ্ছে গাড়িতে করে, যখন আমরা কালিম্পং কিংবা সিকিমের সাইডে যেতাম, তখন মারাত্মক পরিমাণে ধুলো খেতে হতো, মানে রেকর্ড ছাড়া। এই রুট দিয়ে আপনারা যখন শিটংয়ে যখন যাবেন তখন দেখবেন NH10 থেকে, মানে যেখানে হচ্ছে যে রামবি বাজার আছে, রামবি বাজার এবং দেখবেন রামবি রেলওয়ে ব্রিজ আছে, ওই ব্রিজের সামনে থেকে রামপুর রোড ধরে পৌঁছতে হয় শিটংয়ে। শিটং যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে। এই রাস্তায় গেলে যে সব সাইট সিনগুলো আমাদের রয়েছে, সেই সাইট সিনগুলো সব দর্শন করতে করতে আমরা একদম সোজা পৌঁছে যাবো হোমস্টেতে। তা না হলে আমাদেরকে আবার ঘুরে ব্যাক করে আসতে হবে। তো এইটা হচ্ছে সব থেকে শর্টকাট। এখন চলে আসলাম আজকে আমাদের শিটং যাওয়ার আগে প্রথম দর্শনীয় স্থান রবীন্দ্র ভবন মংপু। বাংলায় বলছে এটাকে মংপু, কিন্তু এখানে যে লোকাল যে স্থানীয় ভাষা তারা কিন্তু মাংপুও বলে দেয়। তো যাই হোক, এই যে জায়গাটা একদম সুন্দর শান্ত পরিবেশের মধ্যে মানে অবস্থান করছে। চারিদিকে দেখবেন ঘিরে রয়েছে পাহাড়, মানে পাহাড়ের কোলে একমাত্র রবীন্দ্র ভবন যাকে বলা হয়। তো এই জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে অনেকবার কিন্তু এখানে এসেছিলেন, এখানে অনেক সময় কাটিয়েছেন, যার জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ভবন। এখানে সংগ্রহশালা থেকে শুরু করে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের বেশ কিছু আসবাবপত্র এই জায়গাতে দেখতে পাওয়া যায়। তো এখানে এন্ট্রি করতে গেলে কোনো টিকিটের কোনো চার্জ লাগে না। সবার প্রথমে তো গেট দিয়ে ভেতরে ঢুকলেই বাম পাশে দেখতে পাবেন একটা সিঙ্গেল ট্রি হাউস দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। মানে এরকম ট্রি হাউসে থেকে এরকম পাহাড়ের ভিউ দেখা দারুণ জিনিস, কিন্তু এইসব জিনিস সবার জন্য নয়। এখানে ডান পাশে দেখতে পাবেন এখানে সরকারি একটা গেস্ট হাউস রয়েছে। এই জায়গাও সেম, নর্মাল গেস্টদের জন্য কিন্তু এই জায়গা নয়। যারা হচ্ছে ভিআইপি পার্সন, যারা গেস্ট আছে কিংবা যারা সরকারি গেস্ট, তাদের জন্য এর হচ্ছে বুকিং প্রসেসও আলাদা, সব কিছু দেওয়া রয়েছে এখানে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের মধ্যে পড়ছে। এখান থেকে যদি একদম শেষের দিকে যাওয়া যায়, একদম শেষ প্রান্তে রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামে 20 টাকা করে পার হেড টিকিট লাগে, যে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হয়। আর ভেতরে ক্যামেরা ওইসব হচ্ছে অ্যালাউ নেই, মিউজিয়ামের ভেতরে থাকে না, যেগুলো আমরা সমস্ত জায়গায় দেখে থাকি। তো চলুন, পুরো জায়গাটা হচ্ছে ঘোরা হলো, বেশ ভালোই লাগলো, একটা শান্তিময় জায়গা। এখন আমি যেই জায়গাতে এসে পৌঁছেছি, এই জায়গার নাম হচ্ছে যোগীঘাট। যোগীঘাট একটা বিখ্যাত জায়গা শিটংয়ে যাওয়ার আগে। এখানে চারিদিকে দেখবেন পাহাড়ে পুরো বেষ্টন করে রেখেছে জায়গাটাকে, আর তার সাথে একটা সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজটা কিন্তু বেশি দিন তৈরি হয়নি, এর আগে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল পাশে দেখতে পাচ্ছেন, যেটা এখন বন্ধ হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে। এটা পুরো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার ব্রিজ ছিল, তো পরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর এখানে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর প্রচণ্ড গর্জন কানের মধ্যে ভেসে আসছে। এই নদীর নাম হচ্ছে রিয়াং নদী। পাশে যদি অল্প যাওয়া যায়, এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে পাশে, ওখানে রয়েছে একটা ছোট্ট একটা ওয়াটারফলের মতো, মানে এই নদীটা ওই জায়গা দিয়ে আসছে আর কি। আর এই যে ব্রিজটা কী যে সুন্দর লাগছে দেখুন, এখানে সব পাহাড়ি ফ্ল্যাগগুলো সব উড়ছে, একটা হালকা হালকা হাওয়া চলছে, আর তার সাথে ব্রিজের আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং, এরকম রাস্তার ধারে সব গাড়ি হচ্ছে দাঁড়ায়, আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওই জায়গায়। এখানে খাবারের একটা দোকান রয়েছে, আর এই জায়গা দিয়ে নদীতে যাওয়ার জন্য একদম রাস্তা চলে গেছে নিচ পর্যন্ত। এই যোগীঘাটে ঘোরার আদর্শ সময় শীতকাল এবং বর্ষাকাল। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে ছেড়ে যেতে মন চাইবে না। ব্রিজ থেকে নিচে নেমে এই কাঁচের মতো স্বচ্ছ জল স্পর্শ করলে কিংবা কিছুক্ষণ এই নদীর পাশে পাথরে বসে সময় কাটালে শরীর মন শান্ত হয়ে আসে। পাহাড়ি বৌদ্ধ মতে
এই রিয়াং নদীর আসল অর্থ। রি মানে পাহাড় এবং ইয়াং মানে সুর বা ধ্বনি, মানে এক কথায় পাহাড়ের ধ্বনি। বর্ষার সময় যখন প্রবল জলস্রোত আশেপাশের পাথরগুলোতে আছড়ে পড়ে শব্দ সৃষ্টি করে, একমাত্র তখনই এই আক্ষরিক অর্থ উপলব্ধি করা যায়। এইবার আমরা গাড়িতে চেপে এগিয়ে চললাম একদম সোজা শিটংয়ের উদ্দেশ্যে। এরপরের রাস্তাটা ছিল একদমই প্রত্যাশার বাইরে। এইবার বুঝতে পারলাম কেন শিটং ট্যুর প্ল্যান করলে গাড়ি রিজার্ভে ছাড়া আসা যায় না। কিন্তু যাই বলুন, এখানকার পরিবেশ দার্জিলিংয়ের অন্যান্য গ্রামগুলোর তুলনায় অনেকটা বেশি সুন্দর এবং ঠান্ডার পরিমাণ একদম নর্মাল ও আদর্শ। এখন আমরা চলে আসছি আমাদের শিটংয়ের যে আমাদের হোমস্টে আছে, সেই হোমস্টের অল্প একটু আগে। এখানে রয়েছে অরেঞ্জ গার্ডেন, যেটাকে আমরা কমলালেবুর বাগান বলে থাকি। এখানে প্রচুর কমলালেবুর গাছ রয়েছে, কিন্তু এখন যেহেতু মে মাসের সময়, এখন কিন্তু এখানে লেবু দেখতে পাওয়া যাবে না। এখন চারদিক দেখবেন এইরকম গ্রিন গ্রিন টাইপের। কিন্তু যদি আপনারা শীতের সময় আসেন, মানে ওই দুর্গাপুজোর পর থেকে, তাহলে কিন্তু ওই সময় থেকে না এখানে দেখবেন কমলা কালারের সব মানে লেবু ঝুলতে দেখা যায়। আর এই জন্যই কিন্তু শিলংকে বলা হয় কমলা লেবুর দেশ। এখনের সময় পুরো শিলং যেখানে খুশি ঘুরুন, কোথাও একটা লেবুও পাবেন না গাছে। এখন কিন্তু কমলা লেবুর বাগানের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একমাত্র শীতের সময় যখন এখানে কমলা লেবু মানে দেখতে পাওয়া যায়, সেই সময় আসলেই তবে কিন্তু ভেতরে ভিজিট করতে দেওয়া হয়। কিন্তু চলুন এখানে যে কমলা লেবুর যে মালিক আছে তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বসে রয়েছে এখানে, আমরা যেতে পারবো? এরপর যত তাড়াতাড়ি হোমস্টের দিকে এগিয়ে চলেছি, ঠিক ততটাই দ্রুতগতিতে পাল্টে যেতে থাকছে পাহাড়ের রূপ, গন্ধ, সব কিছুই। রাস্তার পাশ বরাবর হাজার হাজার বিঘে ঢালু জমিতে কমলালেবুর বাগান বসিয়ে দিচ্ছে শীতের সময় এই গ্রামের রং সবুজ নয়, বরং কমলা। পায়ে হেঁটে যদি পাহাড় ঘুরে বেড়াতেই হয়, তবে তার জন্য আদর্শ জায়গা যে শিটং হতে পারে, সেটা মুখে না বললেও চলবে। এখনের সময় ঘড়ি কাঁটা প্রায় দুপুর 2:30। এখন আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে এডিয়ানলা। নামটা একটু আজীব, কিন্তু জায়গাটা বিভৎস পরিমাণে সুন্দর। এইদিকে পেছনে রয়েছে পাইনের ফরেস্ট, মানে লাইন ধরে পাইন গাছের সারি রয়েছে উপরে। তার সাথে এখানে রয়েছে দুর্দান্ত চায়ের ভ্যালি, মানে চা বাগান, পাইন বন আর কমলা লেবু, এই তিনটের সংমিশ্রণে এই শিটং। এইটা হচ্ছে একটা হোমস্টে, এইটা নিচে ডাইনিংয়ের জায়গা। কত সুন্দর দেখেছেন তো? এটা হচ্ছে বসার জায়গা। আমাদের রুম দেওয়া হয়েছে দোতলায়। চলে আসলাম দোতলাতে। এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর। এইদিকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে এইরকম পুরো খোলামেলা একটা ব্যালকনি। এখানে যদি আসা যায় এইদিকে রয়েছে দেখুন একদম মানে আমাদের হোমস্টে লাগোয়া একদম চায়ের বাগান। মনে হচ্ছে চা বাগানের মধ্যে থেকে আমাদের হোমস্টেটার আবিষ্কার হয়েছে। দেখছেন তো? দারুণ ভ্যালি, দারুণ দারুণ। এইবারে চলুন আমরা যে রুমের মধ্যে আছি সেই রুমটা দেখাই। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে, ইন্টারনেটের কোনো ইস্যু নেই এখানে। আর রুমের যে ওয়ালগুলো দেখছেন, এগুলো কিন্তু সব কিন্তু কাঠের তৈরি, মানে 50% হচ্ছে কাঠের তৈরি বললেই চলে। এই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর একটা ডেকোরেট করা রুম দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, আর এইরকম মোটা কোয়ালিটির একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে এখানে। এখানে একটা টাওয়াল দিয়েছে স্নানের জন্য, একটা সাবান দিয়েছে, পাবে না। এখানে রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর পাশে এখানে বেতের মোড়া রয়েছে এখানে দুটো। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে আয়না, সুন্দর বেসিন, এখানে একটা নতুন স্টাইলের কোমোড, গিজার, তার সাথে এখানে হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছি। এখানে রুমের মধ্যে কিন্তু স্মোকিং করা যায় না। আর তাছাড়া এখানে ব্রেকফাস্টের টাইম, লাঞ্চের টাইম, স্ন্যাক্সের টাইম, ডিনারের টাইম, তার সাথে কখন হচ্ছে চেক ইন হবে, মানে 12টার সময় চেক ইন, এখানে চেক আউট টাইম হচ্ছে 11টা। সব কিছু দেওয়া রয়েছে মোটামুটি। একবার এখানে ভেতরে প্রবেশ করে গেলে কখন কি করতে হবে সেই সম্পর্কে আর কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। খুব সকালে ঘুম থেকে উঠলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো ভাগ্যে থাকলে আপনাদের দেখাবো। তার সাথে এটা হচ্ছে একটা ওয়াকিং রুট, যারা হেঁটে বেড়ানো পছন্দ করেন এবং যারা হচ্ছে হাঁটাচলা করার জন্য বিশেষ করে এখানে আসছেন, তাদের জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা। এখানে দূরে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট রয়েছে, ওখানে একটা বুদ্ধা টেম্পল আছে। হ্যালো, নাম কে হ্যায় তোমারা? ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এত পরিমাণে খেতে পেয়ে গেছে না, সোজা ডাইনিংয়ে চলে আসছি। দুপুরের খাওয়া দাওয়াতে রয়েছে এখানে এটা ডিম কারি, দিনের বেলাতে ডিম কারি দেওয়া হচ্ছে। এখানে রয়েছে ফুলকপি আলুর একটা সবজি, মানে কষা কষা। এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা একদম ঝুরঝুরে মুচমুচে করে। পাশে এখানে রয়েছে স্যালাড, আর তার সাথে এদিকে রয়েছে পাঁপড়। পাহাড়ি খাওয়া দাওয়ার কোনো তুলনা হয় না। যে কোনো জায়গায় যে কোনো হোমস্টেতে যান, খাওয়া দাওয়া দারুণ। এখন ঘড়ি কাঁটায় বাজে বিকেল 5টা। এখনোর সময় চারিদিক একদম পুরো শান্ত। এখন শুধু রয়েছে পাহাড়ের থাকে থাকে
চায়ের বাগান ও পাইন গাছের সারি এবং তার সাথে সূর্যের শেষ কিরণ। পরিবেশ কিভাবে পরিষ্কার রাখতে হয় সেটা আমাদের সমতলের মানুষজনদের শেখার প্রয়োজন রয়েছে এই পাহাড়ে ঘুরতে এসে। কিভাবে পরিবেশকে ফুলের মতো সাজিয়ে রাখতে হয় সেটাও শেখার দরকার রয়েছে এই পাহাড়ি পরিবেশে ঘুরতে এসে। এখানের মানুষ পোকামাকড় কেউ কারো শত্রু নয়, কেউ কারো বিরোধ নয়, যে যার মতো আপন ছন্দে স্বাধীন মতো দিন কাটাচ্ছে। এটাও শেখার দরকার রয়েছে এই পাহাড়ি পরিবেশে ঘুরতে এসে। তাই তো এখানে রোদের তেজ একদম নিস্তেজ এবং যত রসাতল সব সমতলে। সূর্যের শেষ আলোটা এখন এসে লাগছে একদম সোজা মুখের মধ্যে। চারিদিকে দেখছেন কি ভিউ, চারিদিকে চায়ের বাগান, মানে চায়ের বাগানের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। এই জায়গার সব থেকে যেটা ভালো দিক সেইটা হচ্ছে যে চায়ের বাগানের মধ্যে দিয়ে একটা জায়গাতে পায়ে হেঁটে যেতে হয়। এখান দিয়ে চায়ের বাগানের দেখুন মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে একদম এই পাহাড়ের টপ দিয়ে একদম ওই জায়গাতে। এই যে কি দুর্দান্ত ফিলিং। বেশ কিছু জায়গায় চায়ের বাগান রয়েছে, সেই সব জায়গাতে পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এখানে রাস্তাটাই এমন যে চায়ের বাগানের মধ্যে দিয়েই যেতে হয়। যারা এরকম চা বাগানের মধ্যে দিয়ে এইরকম পাহাড়ি পাথুরের রাস্তায় ট্রেকিং করতে চান তাদের জন্য এই জায়গাটা কিন্তু সেরা হতে পারে। মানে চোখ জোড়ানো এত শান্তি, এই জিনিস খুব কম দেখতে পাওয়া যায়। এখনের বিকেলের শেষ সময় সূর্যের শেষ আলোটায় যে চায়ের পাতার উপর পড়ছে না, এই যে উপরে যে কচি পাতাগুলো কেমন ঝলমল করছে দেখুন। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাইনের ফরেস্ট, মানে কী যে দুর্দান্ত ভিউ। ডান দিকটা একটু দেখাও, এখান থেকে পুরো দৃশ্যটাই পুরো পাল্টে গেছে হঠাৎ করে। মানে জাস্ট 2 মিনিটের ব্যবধানে আমরা হেঁটে আসলাম এই জায়গা থেকে। এত সুন্দর ভিউ। এই জঙ্গলের মধ্যে কিছু পাহাড়ি জঙ্গলি পোকামাকড় আছে যাদের আওয়াজটা শুনুন, কিছুক্ষণের জন্য চুপ করছি আমি। একবার সন্ধে হলে এই রাস্তায় পোকাগুলোর আওয়াজের জন্য ভীষণ ভয় করবে, কিন্তু ভয়ের কিছু কারণ নেই। এখানে লোকাল মানুষজন প্রচুর যাওয়া আসা করে। খুব জোর হলে হয়তো 15 মিনিট সময় লেগেছে, আমরা চলে আসলাম আমাদের সেই জায়গাতে, সেই পিক পয়েন্টে, যে জায়গাতে রয়েছে বুদ্ধিস্ট টেম্পল। দারুণ একটা টেম্পল। আপনারা হয়তো বলবেন যে এই জায়গাতে আশেপাশে তো দেখার মতো কিছুই নেই, শুধু একটা এই টেম্পল। এই জায়গাতে আসলে এই টেম্পলের গুরুত্ব যতটা রয়েছে ততটাই রয়েছে এই জায়গা থেকে দেখতে পাওয়া চোখের সামনে ভিউ। এইদিকে দেখুন পাইনের ফরেস্ট, এইদিকে দেখুন, মানে এমন কিছু জিনিস নেই যে এই জায়গাতে আসলে দেখতে পাওয়া যাবে না। আমরা যেই হোমস্টেতে ছিলাম ওখান থেকে কিন্তু মনে হচ্ছিল না যে ওর উপরে আরও অনেকটা উঁচু পাহাড় রয়েছে। আমাদের যে হোমস্টেটা সেটা হচ্ছে এই জায়গায়, আমার ঠিক আঙুলের সোজা। আর এই যে পাহাড় একদম শেষ হয়েছে ওখানে গিয়ে, কিন্তু ওপরের দিকে বেশি বাড়িঘর কিন্তু নেই। মানে যত এখানে হোমস্টে আছে, থাকার যে বাসস্থান যেগুলো সব এই জায়গাটায় বেশি রয়েছে, তারপর সব নিচে। এই চা বাগানের মধ্যে দেখছেন এই যে ফ্ল্যাগগুলো সব লাগানো রয়েছে বিভিন্ন কালারের, এই জিনিসগুলো এই জায়গার সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে। হাই। পাহাড়ে ঘুরতে এসে সব থেকে যে জিনিসগুলো আমার ভালো লাগে সেইগুলো হচ্ছে এখানের কিছু লোকাল ডগি। এর গায়ের লোমগুলো দেখেছেন তো কত সুন্দর, আর লেজটা দেখুন একদম সেই ঢাকের যে পেছনে যে চুলগুলো হয় না, ঠিক কিছুটা এইরকম। এখন ঘড়ি কাটাতে বাজে সন্ধ্যে 6:30। বেশ কিছুক্ষণ আমরা পায়ে হাঁটাহাঁটি করলাম। এখানের যে লোকাল জায়গাটা কি, মানে এখানে জায়গার যে কী সৌন্দর্য সেইটাকে পায়ে হেঁটে উপভোগ করলাম। এখানে রয়েছে গরম গরম পেঁয়াজের পকোড়া, তার সাথে একটা সস দিয়েছে খুব সম্ভব। আর এখানে রয়েছে লাল চা। চায়ের কালারটা দেখেছেন তো। এখন দূরের পাহাড়গুলোর দিকে তাকালে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে টিম টিম করে লাইট জ্বলছে। এই যে কত বাড়ি ঘর, কত মানুষজন, কত ছোট ছোট গ্রাম রয়েছে এই পাহাড়ের বুকে, সেইগুলো একমাত্র রাতের সময় যখন লাইট জ্বলে ওঠে না, তখন একমাত্র বোঝা যায়। এই জায়গাগুলো অবির হওয়ার কারণে রাতের সময় একদম কিন্তু নিস্তব্ধ হয়ে যায়, বিশেষ করে সন্ধ্যের পর থেকে। আর রাতের সময় দেখুন এখানে একটা শব্দ কিন্তু ভেসে আসবে, যে জিনিসটা দেখে মনে হবে না এই পাহাড় কিন্তু জেগে রয়েছে। সেইটা হচ্ছে এখানে ঝিঝি পোকার ডাক। পাহাড়ের মানুষগুলোর মতো এখানের প্রাণীগুলো খুবই ফ্রেন্ডলি। প্রথম দেখাতেই মনে হয় বছর বছর ধরে চেনা। এরপরে রাত্রি গাঢ় হলে আমাদের ডাইনিংয়ে ডাক আসে। বেশ জমিয়ে রাতের মেনুতে চিকেন কষা, আলু ভাজা, রুটি দিয়ে ভুড়িবসটা সারলাম। তারপর বেশ কিছুক্ষণ হই হুল্লোড় গান বাজনায় মাতামাতি করে দ্বিতীয় দিনের শেষ ঘুমে ব্যস্ত হয়ে পড়লাম। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো এই শিটংয়ে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি।
কিন্তু বৃষ্টি হয়নি, ওয়েদার মোটামুটি ভালোই আছে। কিন্তু দূরের দিকে পাহাড়ের ডগাতে হালকা হালকা করে মেঘ জমে রয়েছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা তো দূরের কথা, বুঝতেই পারছি না যে কোন দিক থেকে কাঞ্চনজঙ্ঘার উদয় হয় এখানে। আর এখানে বেশ কিছু না দেখবেন পাহাড়ের ঢালে ঢালে এখানে কিছু হচ্ছে টেন্টের মতো করা আছে, যেখানে ত্রিপল দিয়ে কাপড় দিয়ে সব ছাউনি করে অনেকটা করে মানে বড় একটা ঘরের মতো করে রেখেছে। ওই বাড়িঘরগুলোর মধ্যে সবজি চাষ হয়, মানে এই যে পাহাড়ের যে অর্গানিক যে সবজি যেগুলো হয় সেগুলো মানে সারা বছর একটা মানে টেম্পারেচার ধরে রাখার জন্য সেই জন্য এইরকম ঘরগুলো বানানো হয়। কারণ পাহাড়ি ওয়েদার বুঝতে পারছেন, সারা বছরে বিভিন্ন রকম ওয়েদার হয়, কখনো ঠান্ডা কখনো গরম। কিন্তু এই যে ঘরগুলো বানানো হয়েছে এই ঘরের মধ্যে সারা বছর প্রায় একই রকম টেম্পারেচার থাকে, যার জন্য শীত কি গ্রীষ্ম কি সারা বছরই সমস্ত রকমের এখানে সব অর্গানিক সব যে ফসল যেগুলো সেগুলো হচ্ছে পাওয়া যায়। এখন ঘড়ি কাটায় সকাল 10টা, এখান থেকে চেক আউটের সময় সকাল 11টার সময়, কিন্তু 1 ঘন্টা আগেই আমরা বেরিয়ে যাচ্ছি। তার কারণ এখন আমাদেরকে সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা করতে হবে। ব্যাগপত্র গাড়িতে রেখে ব্রেকফাস্ট করে আমরা একদম রওনা হয়ে যাব। এরপরে বেশ কিছু জায়গা আছে যেগুলো সাইট সিন করবো, তারপর একদম সবার শেষে একদম এনজেপি স্টেশন। এই হচ্ছে ডাইনিং। ব্রেকফাস্টে এখানে 2 রকম অপশন থাকে, রুটি বললে রুটিও দেওয়া হয়, লুচি বললে লুচিও দেওয়া হয়। কিন্তু একটা জিনিস, যারা বাঙালি আছে অনেকেই চায় যে ঘুরতে আসছি এখানে একটু মুড়ি হলে ভালো হতো, মুড়ি পাওয়া যায় না। মুড়ি বাদ দিয়ে মানে লুচি পুরি রুটি যাই হোক না কেন সেগুলো বললে বানিয়ে দেয়, মানে জিজ্ঞেস করে নেয় আগে থেকে। পাহাড়ে ঘুরতে এসে যে কোনো পাহাড়ি জায়গায় কিন্তু আমার ভালো লাগে, কিন্তু এই যে শিটংটা আছে অফবিট শিটং, এই জায়গা একদম মায়া জড়ানো। এখানে চায়ের বাগান, তার সাথে কমলালেবুর বাগান, পাইনের ফরেস্ট, সুন্দর ট্রেকিং রুট সব কিছুই রয়েছে এখানে। এখন শিটং ছেড়ে আমরা রওনা হচ্ছি সোজা কার্শিয়াংয়ের দিকে। এখান থেকে কার্শিয়াং যেতে খুব একটা বেশি সময় লাগে না, একটা শর্টকাট রাস্তা আছে যেখান দিয়ে খুব সহজেই আমরা পৌঁছে যাব। কার্শিয়াংয়ে আজকে রয়েছে অনেকগুলো সাইট সিন। কার্শিয়াং ঘুরতে গেলে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে কার্শিয়াংয়ে ওখানে লোকাল সাইট সিন কী রয়েছে, কী কী দেখার মতো রয়েছে। তো আজকে এই একটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাবো কার্শিয়াংয়ের মানে ট্যুর গাইড, বুঝতে পারছেন না? আলাদা করে যদি কার্শিয়াং কখনো যদি ঘুরতেও যদি আসেন না, তো কার্শিয়াংয়ে কী কী সাইট সিন রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো নলেজ কিন্তু হয়ে যাবে আপনাদেরও। এখনের এই সময় আমরা যেই জায়গায় এসে পৌঁছালাম এইটা হচ্ছে একটা টি গার্ডেন, যার নাম মহলদিরাম টি গার্ডেন। এত সুন্দর জায়গা আর বেশ কিন্তু ভালো ঠান্ডা এই জায়গাতে। শিটংয়ের থেকে এই জায়গা অনেকটা উচ্চতায় অবস্থান করছে। আর এখানে আশেপাশের পরিবেশ বলতে এখানে খালি চায়ের বাগানই আর চায়ের বাগান, যেই দিকে তাকাবেন সেই দিকেই চায়ের বাগান। যেই সব ট্যুরিস্টরা ঘুরতে আসে তারা কিন্তু সবাই মহলদিরাম টি গার্ডেন আছে এখানে দাঁড়ায় কিছুক্ষণ, এখানের সঙ্গে সেলফি টেলফি তোলে, তারপর এখান থেকে আবার বেরিয়ে যায় পরবর্তী গন্তব্যের দিকে। আর এখানে দেখলাম একটা শিব মন্দির রয়েছে, লেখা রয়েছে, কিন্তু শিব মন্দিরটা ঠিক কোন জায়গায় সেটাই বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ জার্নি করে এখন আমরা চলে আসছি একটা জায়গায়। এই জায়গার নাম হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। এখানে টিকিট কাটতে হয়। কত নিয়েছে? 20। এই গার্ডেনের মধ্যে এখানে একটা টি স্টল আছে যেখানে দার্জিলিং টি লেখা আছে, তার সাথে এখানে যে দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল যে পোশাক আছে সেগুলো পরে ছবি তুলতে পারবেন। তারপর বেশ কিছু এখানে ফুলের গাছ রয়েছে, এখানে ওপর দিকে রয়েছে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার সাথে বসার জন্য রয়েছে এই ধরনের খুব সুন্দর দোলনার ব্যবস্থা। এখানে টপ প্রান্তে ভিউ পয়েন্ট যে রয়েছে না, ওটাকে এখানে কি হাওয়া ঘর না কি একটা বলে, ওখান থেকে কার্শিয়াং শহরের দুর্দান্ত ভিউ পাওয়া যায় 360 ডিগ্রি। এখন দাঁড়িয়ে রয়েছি একদম টপে, এখান থেকে খুব সুন্দর ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অনবরত যে মেঘগুলো আছে সেগুলো পাহাড়ের ডগা দিয়ে আনাগোনা করছে। এখানে রয়েছে বিশাল বড় একটা পাইনের ফরেস্ট। আর এই যে গার্ডেনটা আছে এটা কিন্তু ছোটোখাটো না, বেশ অনেকটাই বড়, মানে পাইন গাছের ভেতর দিয়ে বেশ অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে এখানে। তো আপনাদেরকে অবশ্যই বলবো যারা এই রুটে ট্রাভেল করছেন, সঙ্গে যদি ফ্যামিলি কিংবা যদি বাচ্চারা যদি থাকে না, তাহলে এই জায়গাটা কিন্তু কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য আদর্শ হতে পারে। এখন আমি যেই জায়গাতে এসে নামলাম এইটা হচ্ছে সেই হেরিটেজ আমলের মানে সেই ইংরেজ আমলের ডাউহিল স্কুল, যেটা হচ্ছে কার্শিয়াংয়ের মধ্যে পড়ছে। এখানে দুটো জায়গা ফেমাস, 1 নম্বরে হচ্ছে ডাউহিল, আর এখানে ডাউহিলের একটা রোড আছে যেটা হচ্ছে পাইন ফরেস্টের রোড, যেটাকে অনেকে বলে ভুতুড়ে রোড, মানে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত ভুতুড়ে রোড, সেটা কিন্তু এই রাস্তাতেই পড়ছে। কিন্তু ওই রাস্তার আসল রহস্যটা কি, আদৌ কি ওখানে ভূত আছে না কি আছে কিছুই জানি না। তবে আমরা যেহেতু এখন ইয়াং জেনারেশন, আমাদের কোনো ভয় নেই। তবে দেখুন স্কুলটা যে আছে না খুবই সুন্দর, একমাত্র এটাই হচ্ছে সেই স্কুল যেটা ইংরেজ আমলের সময় তৈরি হয়েছিল এবং এখন পর্যন্ত এই স্কুল কিন্তু খোলা রয়েছে। দূরে দেখতে পাচ্ছি ওপরে সব বাচ্চাদের সব লেখাপড়া সব হচ্ছে, যার হচ্ছে আওয়াজ বাইরে থেকে পর্যন্ত আসছে ভেসে।
এখানে বাইরে থেকে দেখতে হয়, যা কিছু করার, ফটোগ্রাফি করার হোক, যা কিছু করার হোক, সব বাইরে থেকেই করতে হয়। এই জায়গাতে চায়ের দাম কিন্তু একদম নর্মাল, মাত্র 10 টাকা করে, যেমন হচ্ছে নর্মাল বাজেট আমরা সমতলে খাই। আর বেশ কিন্তু মেঘের গর্জন শোনা যাচ্ছে, যদি বেশিক্ষণ লেট করি না হয়তো বৃষ্টিও আসতে পারে এখানে। এখানে একটা এন্ট্রি গেট রয়েছে, যার আশেপাশে এখানে অনেকগুলো দোকান রয়েছে। আর এখানে ভেতরে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট। এই হচ্ছে ডাউহিল ফরেস্টের গেট। চারদিকটা দেখছেন তো কেমন একটা রোমাঞ্চকর অবস্থা। একে তো এই জায়গা পুরো মেঘে ভর্তি, তারপর জায়গাটার এমন আছে পরিবেশ যেখানে সূর্যের আলো মানে প্রবেশ করে না বললেই চলে। চারিদিক অন্ধকার, মেঘের গর্জন শুনেছেন তো, কিছুক্ষণের মধ্যে বেশি নামবে, হয়তো 1 থেকে 2 কিলোমিটার জায়গা হয়তো হতে পারে। এই জায়গাতে ওঠার সময় অনেকটাই ঢালু রাস্তা, কিন্তু নিচে নামার সময় সুবিধে হবে। তো এটাকেই বলে ডাউহিলের হচ্ছে ভুতুড়ে ফরেস্ট। এখানে দেখবেন কিছু হচ্ছে গাছের গুঁড়ি আছে, যার নিচে না ছোট্ট ছোট্ট একটু মানে থ্রিলার টাইপের একটু মানে ঘরের মতো করা আছে, যেগুলো দেখলে একটা মনের মধ্যে একটা রহস্য রোমাঞ্চ একটা চলে আসে। তো এই জায়গার নাম অনেক শুনেছি, এই হচ্ছে প্রথমবার আসলাম। অমিত দা, ভয় করছে নাকি? ভয় তো লাগছে, মানে সূর্যের আলো এখানে ঢুকতেই পারে না। একবার যদি মেঘলা যদি ওয়েদার হয়ে যায় না, এই জায়গা পুরোপুরি অন্ধকার, মানে দেখেই ভুতরে ভুতরে একটা ফিল আসে। দেখলেই ভুতুড়ে ফিরে আসছে। কিন্তু এই জায়গাটার আসল যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানের নির্জন পরিবেশ। মানে এখন অনেক মানুষ এখানে আসা যাওয়া করছে, সেই জন্য তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু একা একা যদি এই রাস্তা দিয়ে হাঁটা হয় তাহলে কি বলো, তাহলে ভয় করবে। ফিরতে হবে না। অল্প কিছু দূর এগিয়ে আসার পর উপরে রয়েছে না একটা চিলড্রেন পার্ক। এই জায়গাতে একটা মানুষেরও আনাগোনা নেই, এখানে একমাত্র আমরা শুধু দুজনই আছি এখানে। যত ট্যুরিস্ট আসছে নিচের দিকে পায়ে হেঁটে সব ফিরে চলে যাচ্ছে, হয়তো ভয়ে কিংবা হয়তো অনেকটা হয়তো ট্রেক করতে হচ্ছে হয়তো, সেই জন্যে প্রায় মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা, মানে আসা এবং যাওয়া 2.5 কিলোমিটার রাস্তা তো হবেই হবে। এখানে জঙ্গলটা দেখছেন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে পাইন গাছ রয়েছে, তার সাথে আরও কিছু জঙ্গলের গাছ রয়েছে। বর্ষার সময় যখন আসা হয় তখন এই জায়গাতে ঝর্ণা দেখতে পাওয়া যায়। রাস্তা দেখেছেন তো, এটাই হলো ডাউহিলের সেই চিলড্রেন পার্ক। জায়গাটা অসম্ভব সুন্দর, এখানে আশেপাশে না কিছু মানে ময়ূরের মতো কিছু ডাক ভেসে আসছে, শুনতে পেয়েছেন তো। কিন্তু এই যে জায়গাটা টোটালি যে রোডটা বরাবর আমরা আসলাম, এটা হচ্ছে যে নো প্লাস্টিক জোন, এবং তার সাথে এখানে বাথরুম করা যায় না, করলেই মোটামুটি 500 টাকা ফাইন রয়েছে এখানে। চিলড্রেন পার্কের মধ্যে দেখুন এখানে কত খরগোশ রয়েছে, দেখছেন তো কত সুন্দর খেলা করছে। আর এই জঙ্গলটাতে মনে হয় খুব সম্ভব লেপার্ডের উৎপাত রয়েছে। এখানে মাত্র একটাই দোকান রয়েছে, আর এই যে জঙ্গলটা আছে না, এই জঙ্গলের মধ্যে কিন্তু লেপার্ড দেখতে পাওয়া যায়, তার সাথে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া যায়। মানে বুঝতে পারছেন রাস্তাটাকে কেন বলা হয় ভয়ানক। সন্ধ্যে 5টার পর এই জায়গাতে এন্ট্রি করা হয় না, মানে এন্ট্রি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যে 6টার মধ্যে সব কিছু ক্লোজড। দারুণ বানিয়েছে, এটা হচ্ছে ভেজ মোমো, এখানে নিচ্ছে 50 টাকা করে। এই ডাউহিলের জঙ্গলে টোটাল 35টা থেকে 40টার মতো নাইট ভার্সন ক্যামেরা লাগানো রয়েছে। যেগুলো কেন লাগানো রয়েছে জানেন? এখানে এই জঙ্গলে প্রচুর পরিমাণে লেপার্ড রয়েছে, আর তার সাথে ব্ল্যাক প্যান্থার রয়েছে, যেগুলো হচ্ছে মানে মারাত্মক পরিমাণে মানে ভয়ঙ্কর এক ধরনের। তো যার জন্য এই রাস্তাকে মানে নাম দিয়ে দিয়েছে ভুতুড়ে রাস্তা। আর এখানে একটা চার্চ আছে, সেই ইংরেজ আমলের মানে হেরিটেজ সাইটের, সেখানে এখন পর্যটকদের এন্ট্রি করতে দেওয়া হয় না। ওই চার্চের একটা হচ্ছে নাম রয়েছে, ওখানে নাকি সেই ইংরেজ আমলের কিছু একটা মানে ভৌতিক ব্যাপার রয়েছে আর কি, যার জন্য ট্যুরিস্ট ওখানে নট এন্ট্রি। তো চলুন, অনেকক্ষণ সময় হলো, আমরা একদম ওপরে চলে আসছিলাম, এখন কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, আর তার সাথে মেঘে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা। যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদেরকে গাড়িতে পৌঁছতে হবে, তা না হলে এই পুরো রাস্তাতে বৃষ্টিতে মাথা বাঁচানোর মতো কোনো জায়গা নেই এই পাইন ফরেস্ট ছাড়া। এখন আমি রয়েছি কার্শিয়াংয়ের সে বিখ্যাত জায়গা হনুমান টকের সামনে। কার্শিয়াং বাজার হয়ে যখন আমরা দার্জিলিংয়ের দিকে যখন রওনা হই, তখন ওই জায়গা থেকে দেখবেন বৃহৎ বড় একটা বজরংবলীর মূর্তি দেখতে পাওয়া যায় একদম চা বাগানের মধ্যে। তো এইটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাতে এখন আমরা দাঁড়িয়ে আছি। এখানে পাশে রয়েছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং, মানে এটাকেই কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট বলা হয়। আর তাছাড়া এই জায়গাতে রয়েছে বজরংবলীর একটা ছোট্ট একটা মন্দির, আর তার সাথে এরকম বৃহৎ বড় একটা মূর্তি।
শুধু এই নয়, এই জায়গাতে রয়েছে একটা বিশাল বড় একটা চায়ের বাগান। আর এই জায়গা থেকে নিচের যে কার্শিয়াং বাজার, সেই জায়গাটা দেখতে একদম পুরো সুন্দর লাগে, দুর্দান্ত। এখান থেকে যদি নিচে যদি দেখা যায়, এই যে দেখছেন যে পুরো যে যত বাড়িঘর রয়েছে, এটা পুরোটা জায়গাটা হচ্ছে নামটা, এটা হচ্ছে কার্শিয়াং বাজার। এখানে সামনে রয়েছে টয় ট্রেনের স্টেশন, যেটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে পুরো কার্শিয়াং শহরের পুরো যে দুর্দান্ত ভিউটা এই জায়গা থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি কার্শিয়াং ছাড়িয়ে এনজেপি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় কী পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তো। মানে যেই দিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই দিনও বৃষ্টি, এবং আজকে যে আমি ফিরে যাচ্ছি আজকের দিনেও প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আমাদেরকে বিদায় জানাবে। আর পাহাড়ি জায়গাতে না একবারে বৃষ্টি হয়ে গেলে টেম্পারেচার এত পরিমাণে নিচে নেমে যায় কিছুক্ষণের মধ্যে যে বেশ ঠান্ডা লাগতে শুরু করে। যাওয়ার সময় যে রাস্তাটা সেটা হচ্ছে হিলকার্ট রোড দিয়ে যেতে হয় একদম শিলিগুড়ি পর্যন্ত। আর এই রাস্তা দিয়ে যাওয়াকালীনও বেশ কিছু সাইট সিন আছে, বেশ কিছু সৌন্দর্য আছে যেগুলো আমাদের পেছন ছাড়ে না। ফাইনালি একটা মহা যুদ্ধ করে আমরা এসে পৌঁছালাম এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিংয়ে। এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে। আর এই যে আমরা ট্যুরটা কমপ্লিট করলাম না, এটা পুরোপুরি ট্যুর কিংডমের সাহায্যে। ট্যুর কিংডম হচ্ছে একটা বিশ্বস্ত এজেন্সি শিলিগুড়ির বুকে। তো আপনাদেরকে বলবো, এইরকম ট্যুর প্ল্যান আপনারা যদি করতে চান, দেখুন নাম্বার এখন দিয়ে দিচ্ছি আমি ডিসপ্লেতে। তাছাড়া ডেসক্রিপশনে চেক করবেন, ওখানে নাম্বার দেওয়া থাকবে। তার সাথেই এই ট্রিপে কত খরচ হয়েছে সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইবার এখান থেকে বাড়ি ফেরার পালা। এখানে এনজেপি রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে রয়েছে আমাদের শিয়ালদহ রেলওয়ে স্টেশনে ফেরার জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস, যে ট্রেন আমাদের পৌঁছে দেবে কাল ভোর 4:30 থেকে 5টার মধ্যে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। সবাইকে টাটা, বাই বাই।